পৃথা কিছু বলার আগেই তুর্য আবার বুকে হাত দিয়ে বলল, তার সাথে আবার জুটেছে তোমার আলবদর এবং আল শামস ভাই দুইটা। পৃথা ফুঁসে উঠল। এই লোক যখন তখন তার বাবা ভাইদের অপমান করা শুরু করে দেয়। ব্রিটিশ লোক একটা। পৃথা কিছুটা ঝাঁঝালো কণ্ঠেই বলল, একদম আজে বাজে কথা বলবেন না। আমার বাপ ভাইরা রাজাকার, আলবদর, আল শামস কোনোটাই নয়, বরং আপনি ব্রিটিশ। 1947 সালে আমাদের দেশ থেকে পালানো ব্রিটিশদের ফেলে যাওয়া বাচ্চা আপনি। তুর্য যেন আকাশ থেকে মাত্রই টুপ করে পড়ল। অবাক হওয়ার ভান ধরে বলল, ছি ছি মুরগির বাচ্চা, আমার মতো একটা নিরীহ হাঁসের বাচ্চাকে তুমি এইভাবে বলতে পারলে? এইসব কথা বলার আগে তোমার বুকটা একটুও কাঁপলো না? পৃথা এই লোকের অভিনয় দেখে আর আশ্চর্য না হয়ে পারল না। মিনিটে মিনিটে ভোল বদলায় এই আধপাগল লোক। পৃথা কপাল টান টান করলো, কাট কাট কণ্ঠে বলল, না কাঁপেনি। আমার বাপ ভাইকে রাজাকার, আলবদর, আল শামস বলতে আপনার যেমন বুক কাঁপেনি, তেমনি আমারও আপনাকে ব্রিটিশ বলতে একটুও বুক কাঁপেনি। তুর্যের চোখটা ছোট ছোট হলো, থমথমে কণ্ঠে বলল, বাপ ভাই মিলে ভালোই তো আমার বিরোধিতা করতে শিখিয়েছে। যাক, ব্যাপার না, আমিও দেখি এরা আর কি কি করতে পারে। দিন শেষে ওই রাজাকারদের আমার মতো মুক্তি সেনাদের হাতেই পরাস্ত হতে হবে, দেখে নিও। পৃথা অবাক হলো, অবাক কণ্ঠেই বলল, আপনি মুক্তি সেনা? আপনি তো খরশিটি বেগমের বংশধর, যাকে সুখে থাকতে ভূতে কিলায় নিজের স্বাধীন দেশকে পরাধীন করতে উঠে পড়ে লাগেন আপনারা। তুর্য চিন্তায় পড়ল। খুব একটা ভুল পৃথা বলেনি। সেদিন বিয়ের আসরে বউ তার ছিল এবং স্বাধীনও ছিল, কিন্তু সে কি করলো? সেদিন বিয়ের আসরে বউকে ত্যাগ করে পরাধীনতার শিকলে আবদ্ধ করে চলে গেল দূর দেশে। আর এখন সেই শিকল কেটে আবার বউকে স্বাধীন করার কত প্রচেষ্টা না চালাচ্ছে। তুর্য ভাবুক ভঙ্গিতেই বলল, এই প্রথম তুমি একটা সত্যি কথা বললে। পৃথা মুখ বাঁকালো, ভেঙচি কেটে বলল, আমি সবসময় সত্যি বলি। তা না হয় বুঝলাম। এখন একটা কাজ করো তো, তাড়াতাড়ি আমার বাসায় চলে এসো। তুর্যের কথা ভাঁজ পড়ল পৃথার কপালে। ভ্রু কুঁচকে শোধালো, আপনার বাসায় আমি কেন যাব? তুর্য ভাবলে হীন নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, দেখবো তোমায়, দেখতে ইচ্ছে করছে ভীষণ, চলে এসো তাড়াতাড়ি। পৃথা ভরকালো কিছুটা। কেমনভাবে তাকে অধিকার নিয়ে বাসায় যাওয়ার কথা বলছে পুরুষটা? সে কি তুর্যের বিয়ে করা বউ নাকি যে বললেই যেতে হবে? তাছাড়া পুরুষ মানুষকে লাই দিলে লাই পেয়ে যায়, মাথায় উঠে নাচতে শুরু করে, যেমন এই পুরুষ শুরু করেছে। 2 দিন একটু কথা বলেছে, তাও ভালোভাবে না, তাতেই এখন অধিকারবোধ নিয়ে বাসায় যেতে বলছে। পৃথা কপালে ভাঁজ পড়ল, তীক্ষ্ণ কণ্ঠে বলল, আপনি বললেই যেতে হবে আমাকে? যাব না আমি আপনার বাসায়। তুর্য চোখ মুখ কুঁচকে ফেলল। সে ঠিক জানতো এই নারী তার আদেশকে সরাসরি না দ্বারা প্রতিহত করবে। এছাড়া তো আর কাজ নেই কোনো। তাই তো মনের ভিতরে আগে থেকে সকল হুমকি ধামকি সাজিয়ে রেখেছে তুর্য। ছেলেটা হুমকির সুরে পৃথাকে বলল, তুমি আমার বাসায় আসবে নাকি আমি তোমার বাসায় চলে আসব? কোনটা? থামল তুর্য, আবার বলল, আমি তোমার বাসায় আসলে কিন্তু তোমার বাপ ভাইকে ধরে ধরে বলবো তুমি এখানে আমাকে আসতে বলেছ। আমি কিছুতেই আসতে চাইছিলাম না, কিন্তু তোমার নাকি আমাকে অনেক দেখতে ইচ্ছে করছে, তাই জোর করে এনেছো। পৃথা বোকা বনে গেল। এসব কথা সে কখন বলল? ছেলেটা বানিয়ে বানিয়ে কেমন মিথ্যা বলছে। পৃথার চোখ বড় বড় করে বলল, আমি এসব কথা কখন বললাম? মিথ্যাবাদী লোক একটা। সে তুমি জানো আর আমি জানি, আর কেউ তো আর জানে না। পৃথা তেতে গেল, কটমট করে বলল, বাবা তাহলে ঠিকই বলছে, কিন্তু আপনি আমাকে মিথ্যা বলে ঘুরিয়েছেন। তুর্য ভ্রু কুঁচকাল, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, তোমার বাবা আমাকে নিয়ে আবার কি বলেছে? পৃথা অতটা ভাবল না, সরল মনে জবাব দিল, বাবা বলেছেন তিনি আপনাকে চেনেন না, অথচ আপনি সেদিন গাড়িতে বলেছিলেন আমার বাবা আপনাকে ভালোভাবে চেনে। তুর্যের কপালের ভাঁজ হালকা হলো। সে তো আগে থেকেই জানতো এ কথা। ওই প্রথম যেদিন শ্বশুরের সাথে তার সাক্ষাৎ হলো সেদিনই তো সে বলেছিল রাজাকাররা ভালো মানুষ চেনে না। এ আর নতুন কি? তুর্য পৃথার কথা ততটা পাত্তা দিল না। মেয়েটাকে আবার হুমকি দিয়ে বলল, আমার বাসায় আসবে নাকি আমি তোমার বাসায় আসব? গাড়িতেই আছি আমি। গাড়িটা আমার বাসার সম্মুখে না থামে সোজা তোমার বাসার সম্মুখে থামাবো বলে দিলাম। পৃথা ভয় পেয়ে গেল। এই আধপাগল লোক যদি একবার তার বাড়িতে চলে আসে তাহলেই তো বাড়িতে কুরুক্ষেত্র বেঁধে যাবে। তারপর যদি আবার ওইসব বানিয়ে বানিয়ে মিথ্যা বলে, তবে তো আজ মরতে হবে নির্ঘাত। পৃথা তাড়াহুড়ো করলো, ব্যস্ত হয়ে বলল, আমি আসছি, এক্ষুনি আসছি। তুর্য বাঁকা হাসলো, হাত গড়ির পানে একবার তাকিয়ে বলল, তাড়াতাড়ি এসো, আমি অপেক্ষা করছি তোমার। কথাটা বলে কল কাটল তুর্য। পৃথা পড়ল মহাচিন্তায়। ভয়ে তো বলে দিল সে যাবে, কিন্তু তুর্যের বাসায় যেতেও কেমন ভয় ভয় লাগছে। অত বড় ফ্ল্যাটে মাত্র 2 জন পুরুষের বসবাস, সেখানে একা একটা মেয়ে যাবে। যদি ওরা খারাপ কিছু করার চেষ্টা করে পৃথার সাথে, যদিও মেয়েটার মনে হচ্ছে না তুর্য এমন কিছু করতে পারে, তবুও এই অতি আধুনিক সভ্যতায় বিশ্বাস করতে কে আছে?
দীর্ঘদিনের অতি পরিচিত মানুষগুলো হুট করে নিজের রূপ বদলে নিতে দুইবার ভাবে না। সেখানে তুর্য তো অপরিচিত এক পুরুষ, আবার না গিয়ে উপায় নেই কোনো। ছেলেটা একবার এই বাড়িতে চলে আসলে বিপদ বাড়বে বই কমবে না। মনের মধ্যে একরাশ চিন্তা নিয়ে উঠে দাঁড়ালো পৃথা। কলেজ ব্যাগের মধ্য থেকে মরিচ গুলিয়ে রাখা একটা স্প্রের বোতল রাখলো তার কাঁধ ব্যাগে। নিজের নিরাপত্তার জন্য ব্যাগে সর্বদা এ মরিচ কোলানো স্প্রে রাখে পৃথা। আজও সে বোতল নিয়ে নিল নিজের নিরাপত্তার জন্যই। যদি তুর্য বা আরুষ তার সাথে অপ্রত্যাশিত কিছু করার চেষ্টা করে তবে সেও এর প্রয়োগ করবে। মনের মধ্যে আকাশ পাতাল ভাবতে ভাবতে নিজের কক্ষ থেকে বেরিয়ে এলো মেয়েটা। বাসার কক্ষে এসে সে আবারও মুখোমুখি হলো বাবার। সে যে লোকটা এখানে বসেছে আর ওঠেনি। পৃথাকে দেখে ভ্রু কুঁচকালেন পলাশ শিকদার। থমথমে কণ্ঠে প্রশ্ন করলেন, আবার কোথায় যাচ্ছ? পৃথা অপ্রস্তুত হলো, আমতা আমতা করে বলল, এই তো সামনের বিল্ডিংয়ে। আমার নতুন এক বান্ধবী ওই বিল্ডিংয়ে বাসা ভাড়া নিয়েছি। কলেজে গেলাম না, ঘরে একা একা বসে ভালো লাগছিল না, তাই ভাবলাম ওর বাসা থেকে ঘুরে আসি একটু। পলাশ শিকদার মেয়েকে সন্দেহ করলেন না, উল্টো তিনি চাইছিলেন মেয়ে এই মুহূর্তে ঘরের বাইরে যাক। আবার বাইরে গেলে যদি তুর্যের সাথে দেখা হয়ে যায় সে ভয়ে কলেজে যেতে দেয়নি। তবে সামনের বিল্ডিংয়ে যেতে তো বাধা নেই, সেখানে তুর্য আসবে কোথা থেকে? প্রথমে একবার ভাবলেন মেয়েকে এমনি যেতে দিবে, কিন্তু পরক্ষণে কী ভেবে আবার সোফা সেরে উঠে দাঁড়ালেন লোকটা। পৃথাকে উদ্দেশ্য করে বললেন, চলো আমি দিয়ে আসছি তোমাকে। পৃথা চমকালো, ভয় ডানা বাঁধল তার হৃদয়ে। বাবা তাকে দিয়ে আসতে যাবে? কোনোভাবে যদি পলাশ শিকদার একবার টের পেয়ে যায় পৃথা মিথ্যা বলেছে, সে কোনো বান্ধবীর বাড়িতে নয় বরং এক অপরিচিত পুরুষের ফ্ল্যাটে যাচ্ছে, তখন কি হবে? পৃথার গলা শুকিয়ে এলো। মেয়েটা আটকাতে চাইল নিজের বাবাকে, জোরপূর্বক হেসে বলল, তোমার যেতে হবে না বাবা, এই তো সামনের বিল্ডিংয়ে যাব আমি। তুমি আবার শুধু শুধু কষ্ট করতে যাবে কেন? পলাশ শিকদার তাকালেন মেয়ের পানে, গম্ভীর কণ্ঠে বললেন, আমার সাথে এসো, নয়তো যেতে হবে না তোমাকে। পৃথা পড়ল মহাবিপাকে। না গিয়েও তো উপায় নেই, তাহলে তুর্য এখানে চলে আসবে। আর বাবাকেও যদি এখন বলে সে যাবে না তবে নিশ্চয়ই তার বাবা সন্দেহ করবে। বান্ধবীর বাড়িতে বাবার দিয়ে আসা নিয়ে আসা তো আর অস্বাভাবিক কিছু নয়। সেখানে বাবা যাবে শুনেই যাব না বলাটা মোটেই বাঞ্ছনীয় নয়। অজ্ঞতা পৃথাকে তার বাবার প্রস্তাবে রাজি হতে হলো। মনের মধ্যে একরাশ ভয় নিয়ে চলল সে বাবার সাথে। নিজেদের বাসার পরে 3টা বিল্ডিং রেখে 4র্থ বিল্ডিংয়ের সম্মুখে এসে থামল পৃথা। ঢোক গিলে পলাশ শিকদারকে বলল, চলে এসেছি বাবা, এই বিল্ডিং, এই আমার বান্ধবীদের বাসা। পলাশ শিকদার মেয়ের কথা সত্যতা পেলেন। এই বিল্ডিংটা তো তাদের বাসার কাছেই, ধরতে গেলে সামনেই। তিনি আর ঘাটলেন না বিষয়টা নিয়ে। বিল্ডিংয়ের সম্মুখে দাঁড়িয়ে মেয়েকে বললেন, তুমি ভিতরে যাও তাহলে, আমি আসছি এখন। পৃথা এক প্রকার নিঃশ্বাস আটকে বাবাকে প্রশ্ন করল, তুমি ভিতরে যাবে না বাবা? না। পলাশ শিকদারের এক অক্ষরে উত্তর। পৃথা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, তার বাবা অন্তত এখানে এসে একটা কাজের কাজ করলো। পলাশ শিকদার একবার বিল্ডিংয়ের ভেতরে গেলেই তো পৃথা ধরা পড়ে যেত বাজেভাবে। আর তারপর সোজা উপরে। পৃথা ঠোঁট টেনে একটু হাসল, নম্রভাবে বলল, আচ্ছা আমি ভেতরে যাচ্ছি। পৃথা বাক্যের সমাপ্তি ঘটিয়ে দ্রুত ঢুকে গেল বিল্ডিংয়ের ভিতরে। পলাশ শিকদারও আর দাঁড়ালেন না, দ্রুত পায়ে চলে এলেন নিজ বাড়িতে। বাসার কক্ষে ঢুকতেই দেখা পেলেন পিয়াস এবং পিয়াল বসে রয়েছে সোফার উপরে। তাদের সাথে সুফিয়া বেগমও রয়েছেন। সকলের চোখ মুখে চিন্তার ছাপ। বাবাকে আসতে দেখেই পিয়াস উঠে দাঁড়ালো, চিন্তিত কণ্ঠে শুধালো, হুট করে কল করে আসতে বললে কেন? কোনো সমস্যা হয়েছে কি? পিয়াসের কথা শেষ হতে না হতেই পিয়াল বলল, ওই যে তুর্য চৌধুরী আবার কোনো সমস্যা করেছে নাকি বাবা? পলাশ শিকদার একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন স্ত্রী সন্তানদের পানে, অতঃপর থমথমে কণ্ঠে বললেন, আমি পৃথার আবার বিয়ে দেব। পলাশ শিকদারের কণ্ঠে তোলা প্রতিটি ধ্বনি যেন বিস্ফোরণ ঘটালো উপস্থিত সকলের মধ্যে। পিয়াস গোল গোল চোখ দিয়ে তাকালো বাবার পানে, অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি? পলাশ শিকদার পরপর আবার একটা বিস্ফোরণ ঘটালেন বসার কক্ষে। সোফার উপরে বসতে বসতে বলেন, আজ সন্ধ্যায় পাত্রপক্ষ দেখতে আসবে পৃথাকে, সব ঠিকঠাক থাকলে কাল আগ। সুফিয়া বেগম, পিয়াস, পিয়ালের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলছে পলাশ শিকদার এসব? পৃথার আবার বিয়ে দেবে? পিয়াস হতবুদ্ধি সম্পন্ন হয়ে পড়ল। বাবাকে এতদিন সে বেশ বিচক্ষণ মানব বলেই জানত, কিন্তু আজ সে এই কেমন সিদ্ধান্ত নিয়েছে? পিয়াস হতবাক সুরে বলল, এসব কি বলছো বাবা? পৃথার আবার বিয়ে? আজ ওই পাত্রপক্ষ দেখতে আসবে? মাথা খারাপ হয়ে গেছে তোমার? পলাশ শিকদার তাকালেন ছেলের পানে, গম্ভীর কণ্ঠে বললেন, আমার মাথা ঠিকই আছে পিয়াস, এছাড়া আর উপায় নেই কোনো। তুর্য চৌধুরী ইতোমধ্যে পৃথার সম্মুখে চলে এসেছে। এখন যদি মেয়েটাকে সে সব কিছু বলে দেয় তখন কি হবে ভেবেছ? বাবা সব কথাগুলো মন দিয়ে শুনল পিয়াস এবং পিয়াল। কেন যেন সে পলাশ শিকদারের সিদ্ধান্তের সাথে একমত হতে পারছে না তারা। অতীতের তার পিতামাতার একটা ভুলের কারণে পৃথার জীবনটা আজ এই মোড়ে এসে দাঁড়িয়েছে। মাত্র 10 বছর বয়স ছিল মেয়েটার,
কোনো বাবা সেই বয়সে কিভাবে একটা মেয়ের বিয়ে ঠিক করে, তাও 20 বছরের এক যুবকের সাথে? সে তো তুর্য বিয়ে না মেনে চলে গিয়েছিল বলে পৃথা বেঁচে গিয়েছিল। আর যদি তুর্য তখন বিয়েটা মেনে নিত, তখন কি হতো পৃথার? 10 বছর বয়সে একটা মানুষের না আসে শারীরিক পরিপক্কতা আর না আসে মানসিক পরিপক্কতা, সেখানে তাদের বোন এমন এক বৈবাহিক সম্পর্ককে কিভাবে টেনে নিয়ে যেত সারা জীবন? বাবা মায়ের এমন কর্মে মাঝে মাঝে রাগ হয় পিয়াস এবং পিয়ালের। শুধুমাত্র তাদের সম্মান করে বিধায় মানুষ দুটোর মুখের উপর বলতে পারে না কিছু। আর তাছাড়া তারা এই 7 বছরে নিজের বাবা মায়ের কৃতকর্মের জন্য অনুতপ্ততা দেখেছে। যারা নিজেরাই অনুতপ্ত হয়ে গুমড়ে গুমড়ে মরে প্রতিনিয়ত, তাদের আর কি বলা যায়? কিন্তু এখন আবার কি শুরু করেছে পলাশিকদের? বহুদিন আগে নিজেদের কর্মকে ধূলিসাৎ করার জন্য আবার একই খেলায় মেতে উঠতে চাইছে। পিয়াল কিছুটা ক্ষেপে গেল বাবার উপর। সদ্য 21 বছরে পদার্পণ করা যুবক পিয়াল, বয়সের ভারে শরীরের রক্ত টকবগে তার। পিয়াল কিছুটা ক্ষিপ্ত কণ্ঠেই বাবার উদ্দেশ্যে বলল, মাথা খারাপ হয়ে গেছে তোমার বাবা? কিসের বিয়ে? একবার বিয়ে বিয়ে খেলায় মেতে আমার বোনটার জীবন নষ্ট করেছো, এখন আবার কি চাইছো তুমি? তাছাড়া তালাক। এটুকু বলতে হাত উঠিয়ে তাকে থামিয়ে দিল পিয়াস। বয়সের ভারে সে বেশ বুদ্ধিমান এবং বিচক্ষণ বটে। তাছাড়া বাবা মা ভক্তও বেশ। পিয়াস বেশ ঠান্ডা কণ্ঠেই বলল, বাবা, পৃথার বিয়ে দেওয়া ছাড়া কি আর ওকে তুর্যের থেকে বাঁচানোর কোনো উপায় নেই? ওকে তো আমরা অন্য কোথাও পাঠিয়ে দিতে পারি। পলাশ শিকদারের থমথমে মুখশ্রী, গম্ভীর কণ্ঠে তিনি বললেন, তোমার কি মনে হয় ওকে কোথাও পাঠিয়ে দিলেও সব সমস্যার সমাধান হয়ে যাবে? তুর্য পৃথার আর খোঁজ করবে না? ছেলেটা যদি ঢাকা থেকে রাজশাহী চলে আসতে পারে পৃথার খোঁজে, তবে অন্য কোথাও কি যেতে পারবে না? মনে রাখবে, লোহা লোহা কাটে। তেমনি পৃথাকে একবার বিয়েটা দিয়ে দিলে তুর্য আর কিছুই করতে পারবে না। সুফিয়া বেগম এতক্ষণ বসে বসে শুনছিলেন স্বামী সন্তানের কথা। তার ভীষণ বলতে ইচ্ছে হচ্ছিল, তাহলে পৃথাকে ওর কাছে দিয়ে দাও। তুর্য যখন ওকে ফিরিয়ে নিতে চাইছে, মেয়েটাকে খুঁজতে খুঁজতে এতটা দূরে চলে এসেছে, তখন আমাদেরও উচিত ওদের এক করে দেওয়া। হাজার হলেও মা তো। কোনো মাই চায় না তার মেয়ের সংসার ভাঙুক। মনে মনে এত কথা বলেও সাহস করে স্বামীকে বলতে পারলেন না কিছুই, কারণ মেয়ের জীবনের এই অবস্থার জন্য সবচেয়ে বেশি দায়ী তিনি। বহুদিন আগে নিজের বান্ধবীর সাথে সম্পর্কটা গাঢ় করার জন্য বান্ধবীর ছেলের সাথে নিজের মেয়ের বিয়ের আবদারটা সুফিয়া বেগমই করেছিলেন। তপ্ত নিঃশ্বাস ফেললেন মহিলা। একটু সাহস জুগিয়ে স্বামীকে বললেন, ওদের তো তালাক হয়নি এখনও, এর মধ্যে মেয়ের অন্যত্র বিয়ে দেওয়ার কথা ভাবাটাও কি অন্যায় নয়? পলাশ শিকদার তাকালেন স্ত্রীর পানে, থমথমে কণ্ঠে বললেন, অন্যায়? কিসের অন্যায়? অন্যায় তো করেছিল ওই তুর্য আমার মেয়েকে বিয়ের আসরে ফেলে গিয়ে। বিয়ের দিনই সে নিজের স্ত্রীকে ত্যাগ করেছিল। 7-8টা বছর আমার মেয়েটার কোনো খোঁজ খবর রাখেনি। একটা বারের জন্য জানতে চাইনি আমার মেয়েটা বেঁচে আছে নাকি মরে গেছে। এতগুলো বছর পরে আজ এসেছে আমার মেয়েকে বউ বলে দাবি করতে, বউকে নিতে। থামলেন পলাশ শিকদার, আবার বললেন, আমি মানলাম ভুলটা আমাদের ছিল। 20 বছরের একটা তরতাজা পুরুষের সাথে 10 বছরের এক কন্যার বিয়ে দেওয়া ছিল আমাদের চরম ভুল। তাই বলে ও আমার মেয়েকে ফেলে যাবে? আমার মেয়েটা তো কোনো দোষ করেনি। এমনকি ও তখন ভালোভাবে বিয়ের মানেটাও বুঝতে শিখেনি। ওর জন্য শুধুমাত্র ওর জন্য আমার মেয়েটাকে কত কিনা সহ্য করতে হয়েছে, এলাকা পর্যন্ত ছাড়তে হয়েছে আমাদের। তারপরে সবটা মেনে নিয়েছিলাম। পৃথার জীবনের অতীতের কিছুই সামনে আনেনি ওর। কিন্তু এখন তুর্য এসে কোথা থেকে জুটলো? আবার বউ বলে দাবি করছে আমার মেয়েকে। এতদিন কোথায় ছিল সে? কই, আমার মেয়ের খারাপ সময়ে তো তাকে দেখিনি মেয়ের পাশে। যাক, ধরে নিলাম বিয়ের দিনের ঘটনায় রেগে চলে গিয়েছিল, নিজের পাশে একজন নাবালিকা মেয়েকে মানতে পারেনি। কিন্তু তারপর কেন ও এই 7টা বছর আমার মেয়ের খোঁজ খবর নিল না? ও অন্তত একটা কল করে মাপ চাইতে পারতো সবার থেকে। একবার বলতে পারতো ও বিয়েটা মেনে নিয়েছে, তাহলে তো আর আমার মেয়েটাকে সমাজের চোখে ছোট হতে হতো না। সমাজ, পরিবার বাজে মন্তব্য করার সুযোগ পেত না। পলাশ শিকদার থেমে গেলেন, আবারও একটু সময় নিয়ে বললেন, আমি সেই ছেলের হাতে আমার মেয়েকে কখনোই তুলে দেব না, যে ছেলে আমার মেয়েকেই বিয়ের আসরেই ত্যাগ করেছিল। পলাশ শিকদারের প্রতিটি কথা সত্যি। এরপরে আর কিছু বলার থাকে না কারোরই। তবুও পিয়াস বলল, তাই বলে তালাকহীন একটা মেয়েকে তুমি অন্যত্র বিয়ে দিতে পারো না বাবা? এমনিও ওদের বিয়ে রেজিস্ট্রি হয়নি। তখন পৃথার বয়স ছিল মাত্র 10 বছর। এত অল্প বয়সে বিয়ে আইন বহির্ভূত। সুফিয়া বেগম ইতস্তত করলেন, আমতা আমতা করে বললেন, তবুও তালাকের একটা ব্যাপার আছে। শরীয়ত মোতাবেক তো বিয়ে হয়েছিল ওদের। পলাশ শিকদার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন স্ত্রীর পানে, তীক্ষ্ণ কণ্ঠে বললেন, তা আমি বুঝে নেব। তালাক দিয়ে আমি বিয়ে দেব আমার মেয়ের। তবে পাত্রপক্ষ আজ সন্ধ্যা পৃথাকে দেখতে আসবে, তা জেনে রেখো। পৃথা দাঁড়িয়ে আছে তুর্যের ফ্ল্যাটের দরজার সম্মুখে। ভেতরে ঢুকবে নাকি ঢুকবে না দ্বিধাদ্বন্দ্বে ভুগছে মেয়েটা।
পৃথার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে খুলে গেল দরজাটা। মেয়েটা প্রথমে ভড়কে গেল, পরক্ষণে সামলে নিল নিজেকে। চোখ তুলে সম্মুখ পানে তাকিয়ে দেখল তুর্য হাসি মুখে দাঁড়িয়ে আছে। পৃথা আমতা আমতা শুরু করলো, তবে সে কিছু বলার আগেই তুর্য বলল, এত দেরি করলে কেন? সে কখন থেকে তোমার অপেক্ষা করছি। পৃথা ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে বলল, আপনার সাথে কথা বলার বড় জোর 15 মিনিটের মধ্যে এসেছি আমি, এটা দেরি? তুর্য মৃদু হাসলো, অতঃপর বলল, তোমার অপেক্ষা কাটানো প্রতিটা মুহূর্ত যে কতটা বেদনাদায়ক তা যদি তুমি একটাবার বুঝতে, তবে আর আমাকে কোনো প্রশ্ন করতে না। কথা রীতিতে গিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলল ছেলেটা। দরজা থেকে সরে গিয়ে আবার বলল, এসো ভিতরে এসো। পৃথা ভিতরে গেল। কাঁধ ব্যাগটা বসার কক্ষের সোফায় রাখতেই তাকে তাড়া দিল তুর্য। ছটফটে কণ্ঠে বলল, বসবে পরে, আগে রান্নাঘরে চলো। পৃথা ভ্রু কুচকালো, সন্ধিহান কণ্ঠে বলল, রান্নাঘরে কেন যাব? আমি কিন্তু রান্না টান্না একদম পারি না। আপনি যদি আমাকে এখানে রান্না করার উদ্দেশ্যে এনে থাকেন তবে বলে রাখি আপনি ভুল স্থানে ভুল কার্যক্রম চালাতে চাইছেন। পৃথার কথায় তুর্য শরীর দুলিয়ে হাসলো। রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, তোমাকে রান্না করতে হবে না, আমি রান্না করব, তুমি চেয়ে চেয়ে শুধু দেখবে। এসো তাড়াতাড়ি। পৃথা অবাক হলো, অবাক সুরে প্রশ্ন করলো, আপনি রান্না করতেও পারেন? পারি তো, ইংল্যান্ডে যখন ছিলাম তখন তো একা একা রান্না করেই খেয়েছি। পৃথা হাসলো তৎক্ষণাৎ, মুখে হাত দিয়ে বলল, আপনি ইংল্যান্ডে থাকতেন? তবে আপনাকে ব্রিটিশদের বংশধর বলে ভুল করিনি তো? তুর্যের শীতল দৃষ্টিতে তাকালো পৃথার পানে, মৃদু হেসে বলল, তুমি কখনো ভুল করনি। যা ভুল ছিল আমার ছিল, আর তার শাস্তিও ভোগ করছি ভীষণ বাজেভাবে। পৃথার ওষ্ঠের হাসি উবে গেল। নরম দৃষ্টিতে সে তাকালো তুর্যের পানে, কোমল কণ্ঠে শুধালো, কি ভুল করেছিলেন আপনি? তুর্য হাসলো আবারও। ভীষণ সূক্ষ্মভাবে এড়িয়ে যেতে চাইল পৃথার প্রশ্নটা। একটা ঝুড়িতে কিছু চাল নিয়ে সে হাতে ধরিয়ে দিল মেয়েটার। মুখ বাঁকিয়ে বলল, আমি রান্না করব আর তুমি শুধুমাত্র বসে বসে খাবে, তা তো চলবে না। চালটা ধুয়ে নিয়ে এসো তাড়াতাড়ি। পৃথা কথা বাড়ালো না, বাধ্য মেয়ের মতো চাল ধুতে শুরু করলো। খানিক সময়ের ব্যবধানে চাল ধোয়া শেষ করে মেয়েটা খেয়াল করলো তুর্য একটা ছুরি দিয়ে সবজি কাটছে। পৃথা এগিয়ে গেল সেদিকে, তুর্যকে বলল, দিন আমি করছি, আপনি বরং রান্না চাপান। তুর্য সাথে সাথে নাকচ করে দিল পৃথার প্রস্তাব। সবজি কাটতে কাটতে বলল, তার কোনো প্রয়োজন নেই, পরে দেখা যাবে সবজির বদলে ছুরি নিজের হাতে চালিয়ে দিয়েছ। পৃথা দৃষ্টি তীক্ষ্ণ হলো। সে মানল না তুর্যের কথা, বরং ছেলেটার হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে বলল, সরুন, আমি কাটছি। তুর্য এবার আর কিছু বলল না। সবজি কাটার দায়িত্ব সে পৃথাকে দিয়ে গেল রান্নার দিকে। মেয়েটা সবজি কাটছিল আর আরো চোখে দেখছিল তুর্যকে। চুলার আঁচে ছেলেটার ফর্সা মুখটা কেমন রক্তিম বর্ণ ধারণ করেছে। কপালে বিন্দু বিন্দু ঘামের উৎপাত দেখা যাচ্ছে। আবার মাঝে মাঝে ঠোঁট কামড়ে রান্নার অবস্থা পর্যবেক্ষণ করছে। পৃথা যেন তুর্যের এই রূপে হারিয়ে গেল মুহূর্তেই। মুগ্ধ হলো তার দৃষ্টি। এতদিন ঝগড়ায় নিজের ক্রাশ খাওয়াকে দমিয়ে রাখলেও আজ আর পারল না। ছোটোখাটো একটা ক্রাশ খেয়ে বসলো তুর্যের উপরে, আর সাথে বেখেয়ালিতে নিজের হাতটাও কেটে বসলো অবশেষে। সে সত্যি তুর্যকে দেখতে গিয়ে সবজির বদলে হাতে ছুরি চালিয়ে দিয়েছে। তবে খুব বেশি কাটার আগেই লাফিয়ে দূরে সরে গেল মেয়েটা। কণ্ঠে তুলল আহ মূলক ব্যথাতুর ধ্বনি। হকচকালো তুর্য। চুলার দিক থেকে পাশ ফিরে তাকিয়ে দেখল পৃথার বাম হাত কেটে লাল রক্তের আভাস দেখা দিয়েছে। অস্থির হয়ে উঠল ছেলেটা। দ্রুত এলো পৃথার নিকট। মেয়েটার কাটা হাতখানা ধরে বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে দেখি? তুর্যের আকস্মিক স্পর্শে কিছুটা অপ্রস্তুত হলো পৃথা। সে নিজের হাতটা সরিয়ে নিতে চাইল ছেলেটার হাত থেকে। আমতা আমতা করে বলল, কিছু হয়নি। হাত দিয়ে পৃথার মরামরিতে বিরক্ত হলো তুর্য। চোখ গরম করে সে তাকালো মেয়েটার পানে। চুপসে গেল পৃথা, আর নিজের হাত টানাটানি করল না। তুর্য কিছুটা সময় নিয়ে বিচলিত ভঙ্গিতে পর্যবেক্ষণ করলো পৃথার হাতের আঙ্গুলটা। অতঃপর হুট করে কিছু না বলে কক্ষ থেকে বেরিয়ে গেল। খানিক সময় অতিবাহিত হতেই আবার হন্তদন্ত হয়ে ফিরল হাতে প্রাথমিক চিকিৎসার একটি বাক্স নিয়ে। পৃথার মুখোমুখি দাঁড়িয়ে বলল, হাতটা দাও তাড়াতাড়ি, ওষুধ লাগাতে হবে। পৃথা অবাক হলো। সামান্য এইটুকুই তো কেটেছে। বেশি কাটার আগেই হাতটা সরিয়ে ফেলেছিল মেয়েটা। এইটুকু কাটায় আবার কি ওষুধ লাগাবে? তাছাড়া এসব ওষুধপথ্যের পুরো বিপরীতে চলাচল পৃথার। এই ওষুধ নামক পদার্থটা দুই চোখে সহ্য করতে পারে না। তার উপরে এই ওষুধ কাটা স্থানে লাগলে জ্বলবে। পৃথার নিজের হাতটা দিল না, বরং আরও গুটিয়ে নিল। ঢোক গিলে বলল, এসবের আবার কি প্রয়োজন? এইটুকুই তো কেটেছে। তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো পৃথার পানে। অতঃপর নিজ থেকে মেয়েটার হাতটা টেনে নিল নিজের দিকে। বাক্স থেকে ওষুধ বের করতে করতে বলল, তা আমি বুঝে নেব, ছোট মানুষ তুমি, এত বুঝতে হবে না তোমাকে। তুর্য নিজ দায়িত্বে পৃথার হাতে ওষুধ লাগাতে শুরু করলো। সাথে সাথে হাত জ্বলে উঠল মেয়েটার। হাতটা একটু টেনে কণ্ঠে ব্যথাতুর ধ্বনি তুলে বলল, আহ লাগছে। তুর্য নিজের হাত থামিয়ে দিল। ওষুধ লাগানো বন্ধ করে চোখ তুলে তাকালো পৃথার পানে।
মেয়েটা কেমন চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে, গোলাপি রাঙ্গা নরম কোমল ওষ্ঠজোড়া কাঁদছে তিরতিরিয়ে। পৃথার ব্যথা যেন ব্যথা পাচ্ছে তুর্যের হৃদয়। কষ্ট হচ্ছে ছেলেটার, বুকের মধ্যে অস্থিরতা বেড়ে চলছে ক্রমশ। তুর্য আর ভাবল না, নিজের ব্যগ্রতা নিয়ে ওষ্ঠ গোল করে ফু দিতে শুরু করলো পৃথার হাতে। পিটপিট করে আখিদয় মেলে তাকালো পৃথা। নিজের সম্মুখের পরিস্থিতি অবলোকনে আশ্চর্য হলো ভীষণ। গোল গোল চোখে সে তাকালো তুর্যের পানে। তুর্য আলতোভাবে পৃথার হাতে ফু দিচ্ছে আর ওষুধ লাগাচ্ছে। তুর্যের মুখ থেকে নিঃসৃত বায়ুর স্পর্শে যেন দাঁড়িয়ে যাচ্ছে মেয়েটার শরীরের প্রতিটি লোমকূপ। শির দ্বারা বেয়ে নামতে শুরু করেছে শীতল রক্তস্রোত। এই কেমন অনুভূতি, এই কেমন ভালো লাগা! হৃদয়টা যেন প্রশান্তিতে ছেয়ে যাচ্ছে পৃথার। সকল ব্যথা যেন সুখী পরিণত হচ্ছে এই মুহূর্তে। এমন কেন হচ্ছে? তবে তাদের এই সুখকর মুহূর্তটা বোধহয় সহ্য হলো না কারো। আরুষ এসে উকি দিল রান্নাঘরের দরজায়। মিহি কণ্ঠে ডাকলো, স্যার। আরুষের ডাকে ধ্যান ভাঙল পৃথা এবং তুর্য উভয়েরই। হঠাৎ তুর্যের হাতে নিজের হাত থাকা অবস্থায় আরুষকে এইভাবে দেখে অপ্রস্তুত হলো পৃথা। ছিটকে দূরে সরে গেল সে। তুর্য বিরক্ত হলো, দাঁতে দাঁত চেপে তাকালো আরুষের পানে। কটমট করে বলল, আসার আর সময় পেলি না বেয়াদব? ঢোক গিলল আরুষ। আমতা আমতা করে বলল, আমি আপনাকে বিরক্ত করতে চাইনি স্যার, কিন্তু জরুরি একটা কথা ছিল, তাই না এসেও পারলাম না। তুর্যের কপালে ভাঁজ পড়ল। হতে পারে আরুষ সত্যিই কোনো জরুরি কথা বলতে এসেছে। কালোইতে গোলাগুলি লাগলো, কিন্তু সেসব কথা তো আর পৃথার সামনে বলা যাবে না। তুর্য নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলল, আমার রুমে অপেক্ষা কর, আমি আসছি। রুমে যেতে হবে না স্যার, এখানেই বলছি। তুর্যের কপালের ভাঁজ গাঢ় হলো। এখানে বলার মতো জরুরি কথা? তবে কি হতে পারে? থমথমে কণ্ঠে তুর্য প্রশ্ন করল, কি কথা? এলোমেলো দৃষ্টি ফেলল আরুষ। আগ্রহী কণ্ঠে বলল, স্যার, আমার খাবারটাও কি আপনি রান্না করবেন, নাকি আমি বাইরে খেয়ে নেব? তুর্যের মেজাজ বিগড়ালো ভীষণভাবে। এটা আরুষের জরুরি কথা? বউর সাথে কত সুন্দর একটা সময় অতিবাহিত করছিল, তার মধ্যে এই উদ্ভট জরুরি কথা বলতে এসেছে বেয়াদবটা। তুর্য ব্যস্ত হয়ে আশেপাশে তাকালো। হাতের কাছে একটা কাঠের খুন্তি পেয়ে তা তুলে নিল অতি দ্রুত। গভীর ক্রোধে সে খুন্তিটা ছুঁড়ে মারল আরুষের পানে। দাঁতে দাঁত চেপে বলল, তোর 3 দিনের খাবার বন্ধ, বেটা মির্জাফরের বংশধর। আরুষ দ্রুততার সাথে খুন্তিটা ক্যাচ ধরল। বোকা বোকা কণ্ঠে বলল, 3 দিন আমি না খেয়ে কিভাবে থাকবো স্যার? শুকিয়ে শুটকি হয়ে যাব। তুর্যের ক্রোধ এবার আকাশ ছোঁয়া। এই ছেলেটা যে বোকা নয় তা সে জানে। বোকা হলে তো আর তার সাথে কাজ করার সুযোগ পেত না, কিন্তু ছেলেটা তার সম্মুখে এলে কেমন বোকা বোকা কথা বলে। তুর্য চেঁচিয়ে উঠল, ধমকে সুরে বলল, আমার চোখের সামনে থেকে দূর হ আহাম্মক, তোকে যেন আমি আমার চোখের সামনে না দেখি। তুর্যের ধমকে কেঁপে উঠল আরুষ। দেরি না করে চটজলদি সে বেরিয়ে এলো তুর্যের ফ্ল্যাট থেকে। তুর্য এই মুহূর্তে যে পরিমাণ রেগে আছে তাতে তাকে কাঁচা চিবিয়ে খেয়েও ফেলতে পারে। যান বাঁচানো ফরজ, আগে নিজের প্রাণ বাঁচানো, তারপর অন্য কিছু। অবশ্য আজকের মতো যতটুকু প্রতিশোধ নিয়েছি এতটুকুই যথেষ্ট। সব সময় তাকে শুধু মির্জাফরের বংশধর বলে মুখে ফেনা তুলে ফেলে। এবার সেও মির্জাফরের বংশধরের মতোই তুর্যের প্রেমে ব্যাগরা দিয়ে এসেছে। এতদিন পর একটু শান্তি লাগছে আরুষের প্রাণে। আরুষ চলে যেতেই তুর্য আবার আগের রূপে ফিরে এলো। তবে এবার সে ওই সবজি টবজি বাদ দিয়ে নামলো বিরিয়ানি রান্নার কর্মে। যে সবজির জন্য তার বউয়ের হাত কাটলো, আজ সেই সবজি সে খাবেই না। পৃথাকে আর কোনো কাজে হাত লাগাতে দিল না তুর্য। মেয়েটা আগ বাড়িয়ে কোনো কাজে হাত লাগাতে গেলেও ধমকে থামিয়ে দিল। হুঙ্কার তুলে বলল, হাত কেটে শান্তি হয়নি, এবার গলা কাটতে চাইছো নাকি? তুর্যের এমন তর্জন গর্জনে আর কোনো কাজে হাত লাগালো না পৃথা। শুধুমাত্র উকিঝুঁকি মেরে বার কয়েক তাকালো বিরিয়ানি রান্নার পানে। তুর্য রান্নার কাজ সামলাতে সামলাতে পৃথাকে বলল, খিচুড়ি, বিরিয়ানি, গরুর মাংস, পায়েস এগুলো শিখে রেখো, আমার প্রিয় খাবার এগুলো। পৃথা ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে শুধালো, আপনার প্রিয় খাবারের রান্না শিখে আমার কী কাজ? তুর্য ঠোঁট কামড়ে হাসল। পৃথার পানি একটু ঝুঁকে বলল, ভবিষ্যতে আমাকে রেঁধে খাওয়াবে? তোমার হাতে রান্না খাওয়ার জন্য জিহ্বা আমার উতলা হয়ে পড়েছে। পৃথা মুখ বাঁকিয়ে বলল, ওই উতলাই হবে, শুধু খেতে আর পারবেন না। তুর্য হাসলো একটুখানি। পৃথার কথার জবাব আর দিল না। কিছুটা সময় নিয়ে মনোযোগ দিয়ে রান্না শেষ করলো সে। অতঃপর একটা প্লেটে নিয়েই রান্নাঘরে পৃথাকে বিরিয়ানি ধরিয়ে দিল। উদ্গ্রীব কণ্ঠে বলল, ঝটপট খেয়ে বলো তো কেমন হয়েছে? পৃথা নিজেও ভীষণ উদ্গ্রীব হয়ে উঠেছিল তুর্যের রান্নার স্বাদ নেওয়ার জন্য। সে মেয়ে হয়ে এখনও রান্না জানে না, অথচ একটা ছেলে হয়ে তুর্য রান্নাতে পটু। ছেলেটা কেমন রান্না করে সে বিষয়ে আগ্রহ তো জাগবেই। পৃথা দেরি করল না, ঝটপট হাত ধুয়ে হাত লাগালো বিরিয়ানিতে। এক লোকমা মুখে দিতেই চমকে গেল মেয়েটা। বাহ, দারুণ স্বাদ তো, একদম রেস্টুরেন্টের মতো। পৃথা লাফিয়ে উঠল, তুর্যকে বাহবা দিয়ে বলল, আপনি এত ভালো রান্না করতে পারেন জানা ছিল না। আপনার ভবিষ্যৎ স্ত্রী নিশ্চয়ই অনেক ভাগ্যবতী। তুর্য হতাশার নিঃশ্বাস ফেলল, বিড়বিড়িয়ে বলল,
কিন্তু সেই ভাগ্যবতী নারী তো আমার কাছে ধরাই দিতে চাইছে না। পৃথা শুনল না তুর্যের বলা কথাগুলো। সে মনোযোগ দিল বিরিয়ানিতে। খেতে খেতে হঠাৎ মেয়েটার মনে পড়ল সময়ের কথা। সেই কখন সে এ বাড়িতে এসেছে। নিশ্চয়ই বাড়ির মানুষ চিন্তা করছে, কিন্তু কল তো দিল না কেউ, নাকি দিয়েছে কিন্তু সে টের পায়নি। পৃথার চিন্তা হলো এতক্ষণ সে বাড়ির বাহিরে। বাবা ভাইয়া যদি আবার বকাবকি করে। মেয়েটা কোনো রকমে নাকে মুখে বিরিয়ানি শেষ করে উঠে দাঁড়ালো। হাত ধুয়ে তড়িঘড়ি করে তুর্যকে বলল, আমি এখন আসি, অনেকক্ষণ বাসা থেকে এসেছি, বাবা বকবেন। কথাটা বলেই ব্যস্ত পায়ে কক্ষ ত্যাগ করলো পৃথা। তুর্য এলো পিছু পিছু। মেয়েটা ততক্ষণে বসার কক্ষের সোফা থেকে কাঁধ ব্যাগটা তুলে কাঁধে ঝুলিয়েছে। তুর্য ওষ্ঠ ফাঁকা করলো কিছু বলার জন্য, তবে তাকে থামিয়ে দিল পৃথা। আসছি বলে তড়িঘড়ি করে হাঁটা ধরল দরজার দিকে। তবে দরজা পর্যন্ত যেতেই কি মনে করে থমকে দাঁড়ালো। পিছু ফিরে আমতা আমতা করে বলল, তাড়াতাড়ি খেয়ে নেবেন। কণ্ঠে তোলা বাক্যের সমাপ্তি ঘটিয়ে আর 1 সেকেন্ডের জন্য দাঁড়ালো না পৃথা। তাড়াহুড়া করে বেরিয়ে গেল। তুর্যের ওষ্ঠে হাসি ফুটে উঠল। যাক, তার বউ অন্তত তার খবর রেখেছে, মনে রেখেছে তার খাওয়ার কথা। এই মুহূর্তে এর থেকে বেশি আর কি চাই। দিন গড়িয়ে সন্ধ্যা প্রায়। আকাশে সূর্যটা হেলে পড়েছে এক কোণে, রক্তিম বর্ণ ধারণ করে সে প্রায় ডুবু। তুর্য ড্রয়িং রুমে বসে বসে ল্যাপটপে কী যেন করছিল। এর মধ্যে কোথা থেকে হন্তদন্ত হয়ে হাজির হলো আরুষ। হাঁপাতে হাঁপাতে বলল, স্যার সর্বনাশ হয়ে গেছে। তুর্য আরুষের পানে তাকালো না, ল্যাপটপের পানে দৃষ্টি রেখেই বলল, দুপুরে তুই আমার যে সর্বনাশ করেছিস এর থেকে বেশি সর্বনাশ হয়েছে। আরুষ বিচক্ষণ ভঙ্গিতে মাথা নাড়ালো, কণ্ঠে জোর দিয়ে বলল, আলবাত হয়েছে। সর্বনাশে বিধ্বংসী সর্বনাশ হয়ে গেছে স্যার। তুর্য ভ্রুকুচকে তাকালো আরুষের পানে, থমথমে কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে? আপনার শ্বশুর কোনো এক শিয়ালের সাথে আপনার মুরগির বাচ্চার মতো বউয়ের বিয়ে ঠিক করেছে। তুর্য থমকালো। কি বললো আরুষ এটা? পৃথার অন্য কারোর সাথে বিয়ে? যে মেয়েকে অন্য কারোর সাথে সে কল্পনা পর্যন্ত করতে পারে না তার বিয়ে? তুর্যের বুকের ভিতরটা মচড়ে উঠল। সে ভেবেছিল পলাশ শিকদার বা পৃথার পরিবার তাকে মানবে না, ঝামেলা করবে, কিন্তু বিয়ে পর্যন্ত যাবে এ কথা সে কল্পনাও করেনি। তাছাড়া পৃথার সাথে তার তালাক হয়নি। তালাকহীনে একটা মেয়ের বিয়ে ঠিক কিভাবে হলো? তুর্যের চোয়াল শক্ত হলো। চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করলো মুহূর্তে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে দাঁড়ালো সে। দাঁতে দাঁত চেপে বলল, কোন রাজাকারের এত সাহস আমার বউকে বিয়ে দেবে? আমি তুর্য চৌধুরী আজ এই মুহূর্তে আমার শ্বশুরের বিরুদ্ধে বউ উদ্ধার যুদ্ধের ঘোষণা দিলাম। থামল তুর্য, আবার বলল, বউকে তো আমি পেয়েই ছাড়বো, বউ মুক্তির সংগ্রামে নামবো। বেহায়া যখন হয়েছি বেহায়া আরও হব, তবুও বউকে ওই রাজাকারের হাত থেকে উদ্ধার করে ছাড়বো ইনশাল্লাহ। তোদের যার কাছে যা আছে তা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড় আরুষ। তুর্যের কথা শুনে আরুষ তড়িঘড়ি করে নিজের প্যান্টের পকেটে হাত ঢোকালো। 2 পকেট তন্ন করে খুঁজে পকেটের পাতলা কাপড় বাইরে বের করে রাখলো। অসহায় কণ্ঠে বলল, আমার কাছে আপাতত কিছুই নেই স্যার। তুর্যের মেজাজ বিগড়ালো আরও। দাঁতে দাঁত চেপে সে আরুষকে বলল, তুই আছিস কেন? তুইও নাই হয়ে যা। আরুষ ঠোঁট উল্টালো, একটু সময় নিয়ে বলল, আমি নাই হয়ে গেলে কিভাবে হবে স্যার? আমি নাই হলে আপনি কার মাথায় নুন রেখে বড়ই খাবেন? রোজ রোজ মারামারি করে কার ঘাড়ে দোষ চাপাবেন? তুর্য ফুঁসে উঠল। তেলে গেল আরুষের পানে। ক্রোধিত কণ্ঠে বলল, আমি তোর মাথায় নুন রেখে বড়ই খাই? নিজের দোষ তোর ঘাড়ে চাপাই? দাঁড়া, তুই আজ তোর খাড় সহ মাথাটাই রাখবো না বেয়াদব। আরুষ আঁতকে উঠল। ভয়ে সিটিয়ে গেল মুহূর্তেই। তুর্যের ক্রোধ সম্পর্কে সে জানে বেশ ভালোভাবেই। এবার যদি ছেলেটা সত্যি সত্যি ক্রোধে ভূতের ন্যায় তার ঘাড় মটকে দেয় তখন কি হবে? এই অল্প বয়সে বিয়ের আগেই অক্কা পেতে হবে? আরুষে নিজের উপর নিজের রাগ লাগলো। কে বলেছিল তাকে এমন বেফাস মন্তব্য করতে? অবশ্য দোষটা তার নয়, তার চরিত্রে কোনো কালই এই বেফাস মন্তব্য করার গুণটি ছিল না। এটা এসেছে তুর্যের সহচার্যে থাকতে থাকতে। তুর্যের বাতাস লেগেছে তার শরীরে। আরুষের ভাবনার মধ্যে সে খেয়াল করলো তুর্য চোখ লাল করে তার নিকটে চলে এসেছে। আর একটু হলেই গলাটা টিপে দেবে। আরুষ ভয়ে দৌড় দিল তুর্যের সম্মুখ থেকে। এক দৌড়ে গিয়ে থামলো ফ্ল্যাটের বাহিরে। তুর্য চেঁচিয়ে উঠল, গলা বাড়িয়ে বলল, এখন কোথায় পালাচ্ছিস মির্জাফরের বংশধর? দাঁড়া বেয়াদব। আরুষকে আর পাইকে, সে নিজের জান বাঁচাতে পালিয়েছে। তুর্য ছেলেটার পিছু পিছু দৌড় দিতে গিয়েও থেমে গেল। মাথায় আবার চড়াও হলো পৃথার বিয়ের ব্যাপারটা। তার রাজাকার শ্বশুর যে এত বড় রাজাকারিটা করবে বুঝতে পারলে এতটা সময় সে কখনোই নিত না। তুর্য ভেবেছিল আগে পৃথার কাছাকাছি যাবে, একটু একটু করে মেয়েটার মনে তার জন্য ভালোবাসার সৃষ্টি করবে, তারপর না হয় সব কিছু খুলে বলবে। একবার পৃথার মনে নিজের জন্য ভালোবাসার সৃষ্টি করতে পারলে নিশ্চয়ই মেয়েটা নিজে থেকেই তার কাছে চলে আসতো। তখন কারো সাথে আর যুদ্ধবিগ্রহে জড়াতে হতো না তুর্যকে। শ্বশুরের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে তার চোখে অন্তত খারাপ হতে হতো না। সম্পর্কও ভালো থাকতো, বউও পেয়ে যেত। কিন্তু তার শ্বশুরটা সব পরিকল্পনার জল ঢেলে দিল দারুণভাবে।
এখন আর উপায় নেই, যেভাবেই হোক বউকে অতি দ্রুত নিজের কাছে নিয়ে আসতে হবে। যুদ্ধ বিগ্রহে জড়িয়ে হলেও বউকে নিজের করে নিতে হবে। তুর্যের ভাবনার মধ্যে ফ্ল্যাটের দরজা গলিয়ে শুধুমাত্র মাথাটা ঢুকিয়ে দিল আরুষ। আশেপাশে চোখ বুলিয়ে বলল, স্যার আপনি কি আবার আমাকে তাড়া করবেন নাকি আমি ভিতরে আসব? তুর্য তাকালো আরুষের পানে। আপাতত এই ছেলেটার উপরে যতটুকু ক্রোধ ছিল গিলে নিল। একে তো সে পরে দেখে নিবে, আগে বউর বিয়ে আটকে নিক। তুর্য চড়া গলায় বলল, ভেতরে আসতে হবে না তোকে, গার্ডসদের তৈরি থাকতে বল, আমি বেরোবো। আরুষ আর কথা বাড়ালো না, মাথা নাড়িয়ে নিঃশব্দে চলে গেল সে। মাগরিবের আজান পড়েছে বেশ অনেকক্ষণ। নামাজের পরপরই পৃথাদের ঘরে বেশ কিছু জনমানবের আগমন ঘটেছে। যদিও পৃথা এখনও এই জনমানবের কাউকেই চেনে না বা কেন এসেছে জানে না, তাকেও এ বিষয়ে বলেনি কেউ, সেও জিজ্ঞেস করেনি। যদিও ভিতরে ভিতরে মেয়েটি একটু কৌতূহল অনুভব করেছিল যে এই সময় কারা এসেছে, কেন এসেছে তা ভেবে কিন্তু জিজ্ঞেস করেনি কাউকে। পরে এরা গেলে না হয় জানা যাবে এদের পরিচয়। ঘরে একটু বেশি মানুষের প্রাদুর্ভাব উপলব্ধি করে নিজ কক্ষে বসেছিল পৃথা। এর মধ্যে সুফিয়া বেগম হন্তদন্ত হয়ে ঢুকলেন সে কক্ষে। পৃথাকে তাড়া দিয়ে বললেন, সেদিন শপিংয়ে গিয়ে একটা কালো শাড়ি এনেছিলি না? শাড়িটা সুন্দর ভীষণ, ওই কালো শাড়িটা পরে নে, আর সাথে একটু হালকা পাতলা সেজে নে তো তাড়াতাড়ি। পৃথা আকস্মিক মায়ের এমন তোড়জোড়ে অবাক হলো। কোথা থেকে এসে হুট করে বলছে শাড়ি পরতে? মেয়েটা কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, এই রাত বিরেতে আমি আবার শাড়ি পরে কি করব মা? আর হুট করে তুমি আমাকে শাড়ি বা পরতে বলছো কেন? সুফিয়া বেগম আমতা আমতা শুরু করলেন। মেয়েকে সে কীভাবে বলবেন যে তার বাবা হুট করেই তার বিয়ের তোড়জোড় চালাচ্ছেন? মেয়েকে না বলে কয়ে তালাকিনা মেয়ে দেখানোর জন্য পাত্রপক্ষ বাড়িতে এনে তুলেছেন ইতিমধ্যে। সুফিয়া বেগম চুপ রইলেন কিছুক্ষণ, অতঃপর তপ্ত নিঃশ্বাস ফেলে বললেন, তোর বাবা তোর বিয়ে দিতে চাইছেন, বাইরে পাত্রপক্ষ এসেছে তোকে দেখতে, তাই তাড়াতাড়ি তৈরি হয়ে নে। পৃথা এতক্ষণে বুঝলো হঠাৎ ঘরে অপরিচিত জনমানবের আগমনের কারণ। সবটা শুনে মাথা যেন আকাশ ভেঙে পড়ল মেয়েটার। তার বিয়ে পাত্রপক্ষ বাড়িতে পর্যন্ত চলে এসেছে, অথচ সে কিছুই জানলো না। জীবন তার, বিয়ে তার, অথচ তারই মতামত নেওয়া হলো না। একবার জিজ্ঞেস পর্যন্ত করা হলো না, তুই কি চাস, কেমন ছেলে পছন্দ তোর? পৃথার পরিবার তার সাথে এত বড় বেমানিটা করতে পারলো? তাছাড়া এত তাড়াতাড়ি বিয়ে কিসের? এখন পর্যন্ত বিয়ের বয়স হয়েছে পৃথার? মাত্র তো 17 বছর হলো মেয়েটার। বান্ধবীদের বিয়ে হয়নি। পৃথা সমর্থন করতে পারল না বাবা মায়ের এই সিদ্ধান্তকে। প্রতিবাদী কণ্ঠে বলল, কিসের পাত্রপক্ষ আর কিসের বিয়ে? আমি এখন কোনো বিয়ে টিয়ে করবো না। সুফিয়া বেগম ব্যস্ত হলেন। মেয়ে নিকটে গিয়ে বললেন, এমন করে না মা, তোর বাবা তোর ভালোর জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন। পৃথা গলা বাড়ালো, স্থান কাল পাত্র ভুলে বলল, ভালো? কিসের ভালো? একটা মেয়েকে না জানে হুট করে পাত্রপক্ষকে বাড়িতে এনে বলছো শাড়ি পরে নে, এটা কোনো ভালো কার্য? থামলো পৃথা, ধরা গলায় বলল, আমার মতামতের কি কোনো দাম নেই মা? তোমরা আমাকে একটা বার জিজ্ঞেস না করে কিভাবে এত বড় একটা সিদ্ধান্ত নিলে? আমার বিয়ে অথচ আমিই জানি না। পৃথার চিৎকার চেঁচামেচির মধ্যে কক্ষে এলেন পলাশ শিকদার। মা মেয়ের পানে একবার দৃষ্টি নিক্ষেপ করে বললেন, চিৎকার চেঁচামেচি জুড়েছ কেন? বসার কক্ষে মানুষ রয়েছেন, তাদের সম্মুখে আমার মানসম্মান নষ্ট না করলে হচ্ছে না তোমাদের? বাবাকে দেখে গলার আওয়াজ একটু নিভে এলো পৃথার। বাবাকে সে ভয় পায় ভীষণ, কিন্তু তাই বলে আজ ভয় পেয়ে বসে থাকলে তো চলবে না। তার বাবা তো এমন ছিলেন না, কখনো তার উপরে জোর জবরদস্তি করে কোনো সিদ্ধান্তকে চাপিয়ে দেন। হ্যাঁ, শাসন করেছে, কিন্তু তাই বলে তার মতামতকে অবহেলা করেনি। তাহলে আজ কেন এমন করছে? পৃথা কিছুটা নরম কণ্ঠেই বাবাকে বলল, আমার তো এখনো পড়াশোনা শেষ হয়নি বাবা, বিয়ের বয়সটাও হয়নি, এর মধ্যে বিয়ে কিসের? আমি কোনো বিয়ে করব না বাবা। পলাশ শিকদার শীতল দৃষ্টিতে তাকালেন মেয়ের পানে, থমথমে কণ্ঠে বললেন, ভরসা রাখো আমার উপর, তোমার খারাপ হবে তেমন কোনো সিদ্ধান্ত আমি কখনোই নেব না। আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। থামলেন পলাশ শিকদার, আবার বললেন, ধরে না বহুদিন আগে তোমার বাবা বড় কোনো ভুল করেছিলেন, সেই ভুল সংশোধনেই আজ নেমেছেন তিনি। তাড়াতাড়ি তৈরি হয়ে এসো, বসার কক্ষে ওরা তোমার জন্য অপেক্ষা করছে। কথাগুলো কোনো মতে শেষ করে ব্যস্ত পায়ে মেয়ের কক্ষ ত্যাগ করলেন পলাশ শিকদার। ডুকরে কেঁদে উঠল পৃথা। কান্না বিজড়িত কণ্ঠে মাকে বলল, আমি কোনো বিয়ে করব না মা, তুমি বাবাকে বোঝাও একটু, তুমি বোঝালে বাবা নিশ্চয়ই বুঝবেন। সুফিয়া বেগম মেয়েকে আগলে নিলেন নিজের সাথে। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কাঁদছিস কেন পাগলি মেয়ে? দেখতে আসলে কি বিয়ে হয়ে যায় নাকি? আগে পাত্রপক্ষ তোকে দেখবে, পছন্দ হবে, তারপর তো বিয়ে। পৃথার কান্না তবুও থামল না। সুফিয়া বেগম নিজের থেকে ছাড়িয়ে নিলেন মেয়েকে। খুঁজে খুঁজে কালো শাড়িটা বের করে দাঁড়ালেন পৃথার সম্মুখে। তাড়া দিয়ে বললেন, এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নে তো, ওনারা যেহেতু বাড়ি পর্যন্ত এসেছেন, মেয়েকে তো দেখাতেই হবে। আমাদের মান সম্মানটা অন্তত রাখ মা, তারপর না হয় আমি তোর বাবাকে বোঝাবো। পৃথা কান্না থামালো একটু, মায়ের পানে তাকিয়ে শুধালো, তুমি সত্যিই বাবাকে বোঝাবে তো? সুলতানা বেগম অভয় দিয়ে বললেন, হ্যাঁ বোঝাবো।
মায়ের কথা একটু ভরসা পেল পৃথা। ইচ্ছা না থাকা সত্ত্বেও কালো শাড়িটা পরে তৈরি হয়ে নিল সে। তবে সাজলো না একটুও। সুফিয়া বেগমও আর মেয়েকে জোর করেননি। শাড়িটা পরাতে পেরেছেন এই তো অনেক। খানিক সময় নিয়ে সুফিয়া বেগম পৃথাকে নিয়ে ঢুকলেন বসার কক্ষে। মায়ের শিখানো বুলি আওড়িয়ে পৃথা নতমস্তকে সকলকে সালাম জানালো। অস্বস্তি নিয়ে মায়ের কথায় বসল সোফায়। তবে হৃদয়টা যে বড্ড উতলা হয়ে উঠেছে। বারবার তুর্যের কথা মনে পড়ছে। বিয়ের কথাটা জানার পর থেকে মস্তিষ্কে একটু পরপর তুর্য নামক ব্যক্তিটি হানা দিচ্ছে। তার তো তুর্যের কথা মনে আসার কথা নয়। এই তো কয়টা দিন আগে তাদের দেখা হলো, তারপর শত্রুতা। হ্যাঁ, এখন ছেলেটা এই নিয়ে বিনিয়ে অনেক কিছুই বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাই বলে তার প্রতি তো পৃথার কোনো অনুভূতি নেই। তাহলে তাকে কেন মনে পড়বে? পৃথা উসখুস করে আরও চোখে তাকালো সম্মুখে বসে অপরিচিত মানুষগুলোর পানে। আশ্চর্য হলো বেশ। এখানে 3 জন পৌরনারী এবং 2 জন প্রবীণ পুরুষ ব্যতীত আর কাউকেই দেখা যাচ্ছে না। তাহলে পাত্র কোথায়? তার বাবা আবার কোনো বুড়ো লোকের সাথে বিয়ে ঠিক করেনি তো? করতেও পারে। যারা এইভাবে লুকিয়ে চুরিয়ে তার কথা না ভেবে বিয়ে ঠিক করতে পারে তারা সব পারে। সময় অতিবাহিত হলো আরও একটু। সম্মুখে উপস্থিত পৌর নারীদের মধ্যে একজন এক গাল হেসে পৃথাকে শুধালো, তোমার নাম কি মা? পৃথার উত্তর দিতে ইচ্ছে হলো না। এখানে বসে থাকতেই তো তার মেজাজ গরম হচ্ছে। তবুও ভদ্রতার খাতিরে মেয়েটা উত্তর দিল, পৃথা ইসলাম। পাশের আরেক মহিলা হাসলেন, বললেন, বাহ, ভারী মিষ্টি নাম তো, একদম তোমার মতোই মিষ্টি। মহিলা কথা শেষ করতে না করতে দরজার দিক থেকে এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। গমগমে কণ্ঠে সে বলল, তুর্য চৌধুরীর বউ বলে কথা, মিষ্টি তোকে হতেই হতো। পরপর একই কণ্ঠ শোনা গেল আবারও। বেশ গম্ভীর কণ্ঠে এবার পুরুষটি আওড়ালো, শুনলাম আমার বউকে নাকি কারা বিয়ে দিচ্ছে, তাই আমিও চলে এলাম। দেখি কার বুকে কত বড় পাটা আমার বউয়ের বিয়ে দিবে। উপস্থিত সবাই চমকালো। বিস্ময়পূর্ণ দৃষ্টিতে একযোগে তাকালো সদর দরজার পানে। দেখা মিলল তুর্যের। শরীরে জড়ানো কালো শার্টের হাতাটা গোটাতে গোটাতে এলো ভেতরে। ছেলেটা আশেপাশে একবার তাকালো পৃথার পানে, সাথে সাথে চমকে গেল। হৃদস্পন্দন গাঢ় হলো মুহূর্তে। কালো শাড়িতে কি সুন্দর লাগছে মেয়েটাকে। মুখে কোনো সাজ নেই, গায়ের রংটা উজ্জ্বল শ্যামবর্ণ, অর্থাৎ তুর্যের গায়ের রঙের তুলনায় বেশ চাপা। তবুও মেয়েটাকে যেন পরীর ন্যায় মনে হচ্ছে তুর্যের নিকট। ছেলেটা দৃষ্টি মুগ্ধ হলো। কিঞ্চিত সময় নিয়ে বউকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। অমনি একটু আগে ঠান্ডা হওয়া মেজাজটা চটে গেল আবারও। এদের কি সাহস তার দেওয়া শাড়ি পরিয়ে তার বউকে অন্য পাত্রপক্ষের সম্মুখে বসিয়েছে। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে একটু তুর্য শান্ত করলো নিজেকে। অতঃপর গিয়ে দাঁড়ালো সোফায় বসা পাত্রপক্ষের পাশে। একবার তীক্ষ্ণ দৃষ্টিতে সকলের পানে তাকিয়ে পাত্রপক্ষের সাথে আসা 2 প্রবীণ পুরুষকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল, একটু চেপে বসুন। আমার ছোটোখাটো দেহটা নিয়ে আপনাদের মধ্যে একটু বসার স্থান দিন। প্রবীণ পুরুষ 2 জন ভরকে গেলেন তুর্যের কথায়। এ ছেলে আবার কে? আর হঠাৎ এসেই কেন এমন সব কথায় নেমে পড়েছে? জোরপূর্বক হাসলেন একজন প্রবীণ। একটু সরে বসে বললেন, বসো বাবা। এ পর্যায়ে আর চুপ থাকতে পারলেন না পলাশ শিকদার। কণ্ঠে ক্রোধ এঁটে বললেন, এসব কেমন ধরনের অসভ্যতম? আর তুমিই বা এখানে কেন এসেছ? তুর্য পাত্তা দিল না পলাশ শিকদারের কথায়। সে বসে পড়ল সোফার ফাঁকা স্থানে। শার্টের গলার কাছে 2টো বাটন খুলে গায়ে লিয়ে দিল সোফার সাথে। নাক মুখ কুচকে বলল, কি গরম, মনে হচ্ছে এখনই ডিমের মতো সিদ্ধ হয়ে যাব। থামল তুর্য। পলাশ শিকদারের পানে তাকিয়ে বলল, এত বছর রাজাকারি করে জীবনে কি করেছেন শ্বশুরমশাই? পথে ঘাটে 2-4টা এসি লাগিয়ে রাখতে পারলেন না? আপনি জানতেন না এ পথে আপনার মেয়ে জামাই আসবে, তার গরম লাগতে পারে? পলাশ শিকদার দাঁতের দাঁত চাপলেন, কটমট করে বললেন, চুপ থাকো বেয়াদব ছেলে। আর তুমি এখানে কেন এসেছো? আমার বাড়িতে পা রাখার সাহস তোমাকে কে দিয়েছে? তোর যে অবাক হওয়ার ভান ধরল। বিস্ময় ভরা কণ্ঠে বলল, সে কি শ্বশুরমশাই, এসব কী ধরনের কথাবার্তা বলছেন? আমার বউর বিয়ে আর আমি আসবো না, সে কখনো হয় নাকি? কথাটা বলে চোখ মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে তুলল তুর্য। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তবে আমার বউর বিয়েতে আমাকে দাওয়াত না করে আমি কিন্তু ভীষণ কষ্ট পেয়েছি শ্বশুরমশাই। এই কাজটা কিন্তু আপনি একদম ঠিক করেননি। পিয়াস এবং পিয়াল উপস্থিত ছিল ওই স্থানে। তুর্যের হঠাৎ আগমন এবং এমন অদ্ভুত বাক্যে খেপে গেল 2 ভাই। পিয়াস শক্ত কণ্ঠে বলল, এসব কেমন ধরনের বেয়াদবি? এটা ভদ্রবাড়ি, ভদ্রভাবে কথা বলো। তুর্য ঘাড় ঘুরিয়ে তাকালো পিয়াসের পানে। হেয়ালিপূর্ণ কণ্ঠে বলল, এটা ভদ্রবাড়ি? ওহ, আমার জানা ছিল না। থামল ছেলেটা। চোখ মুখ শক্ত করে আবার বলল, তা ভদ্রবাড়ির মেয়েদের বুঝি তালাকিনা অন্যত্র বিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হয়? স্বামী জীবিত থাকতেও অন্য পাত্রপক্ষের সম্মুখে বসানো হয় রূপ দেখানোর জন্য? তুর্যের কথা শেষ হওয়ার প্রায় সাথে সাথেই তার কথার উত্তর দিলেন পলাশ শিকদার। তাচ্ছিল্য করে বললেন, স্বামী জীবিত অথচ স্ত্রীর কোনো খোঁজ খবর রাখেনি টানা 7 বছর। স্ত্রী বেঁচে আছে নাকি মরে গেছে একটাবার জানার প্রয়োজন বোধ করেনি।
তাকে কি আদর স্বামীর কাতারে ফেলা যায়? তুর্যের কণ্ঠ নরম হয়ে এলো। অপরাধীর কণ্ঠে বলল, আমি জানি আমি ভুল করেছি, তার জন্য আমি আপনাদের এবং পৃথার নিকট ক্ষমা প্রার্থী। তবে এখন সেই ভুলটা শুধরে নিতে চাইছি, স্ত্রীকে আপন করে নিতে চাইছি। দয়া করে আপনারা আমার ভুল শুধরানোর জন্য একটা সুযোগ অন্তত দিন। পৃথা এতক্ষণ চুপচাপ শুনছিল সবটা, বোঝার চেষ্টা করছিল, কিন্তু এদের এক একজনের এক এক স্থান থেকে এক এক ধরনের কথায় বোধগম্য হচ্ছিল না কিছুই। তার মধ্যে আবার তুর্য কি বলল, সে পৃথার নিকট ক্ষমা প্রার্থী, আবার স্ত্রীকে আপন করে নিতে চাইছে। এ পর্যায়ে মেয়েটা আর নিজের ধৈর্য রাখতে পারল না, উঠে দাঁড়ালো মেয়েটা। অধৈর্য কণ্ঠে বলল, এখানে কি হচ্ছে কেউ একটু বলবে আমাকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। পৃথার কথা শুনে তার পানে তাকালো সবাই। হঠাৎ তুর্যের আগমনে তো তারা সবাই পৃথার কথা ভুলেই বসেছিল। মেয়েটা নিশ্চয়ই সবটা শুনে নিয়েছে, আর লুকানো গেল না কিছু। হয়তো লুকানোটাও ঠিক হবে না। পলাশ শিকদার হাত রাখলেন মেয়ের মাথায়, শান্ত কণ্ঠে বললেন, তোর জীবনের অনেক কথাই এখনও তোর অজানা। আমরা এতদিন লুকিয়ে রেখেছিলাম, জানতে দেনি তোকে। ভেবেছিলাম সবটা জানলে তুই হয়তো ভেঙে পড়বি, মেনে নিতে পারবি না। আর তাছাড়া তখন তুর্যের ফিরে আসারও সম্ভাবনা ছিল না, তাই জানেনি। কিন্তু আজ মনে হচ্ছে তোকে সবটা জানানো উচিত। তোর জীবন, সুতরাং তোর জীবনে ঘটে যাওয়া সব কিছু জানার অধিকার তোর আছে। থামলেন পলাশ শিকদার, মেয়ের মাথায় হাত রেখেই বলতে শুরু করলেন, ছোটবেলা থেকে তুর্যের মা এবং তোর মা ভীষণ ভালো বান্ধবী ছিলেন। আবার তাদের বিয়েও হয়েছিল প্রায় পাশাপাশি স্থানে। তুর্যদের বাড়ি এবং আমাদের বাড়ি কাছাকাছি ছিল। আমাদের পূর্বপুরুষদের ভিটে রাজশাহীতে হলেও আমরা বাসিন্দা ছিলাম রাজধানী ঢাকার। তুর্যের বাবা মায়ের বিয়েতে তোর মাকে আমি প্রথম দেখেছিলাম, তারপরে তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই, আর তারপরে বিয়ে। এইটুকু বলে আবার থামলেন পলাশ শিকদার, একটু সময় নিয়ে বলতে শুরু করলেন, পাশাপাশি বিয়ে হওয়ার দরুন তোর মা এবং তুর্যের মায়ের বন্ধুত্বটা আরও গাঢ় হয়ে উঠেছিল। তারা দুজনেই চেয়েছিল তাদের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে এই সম্পর্কটা আরও মজবুত করবেন। কিন্তু দুর্ভাগ্যবশত তুর্যের মা তাহমিনা এবং তোর মা দুজনেরই প্রথম সন্তান ছেলে হয়। এরপরে আবারও তারা অধীর আগ্রহে অপেক্ষা করতে শুরু করেন দ্বিতীয় সন্তানের, কিন্তু এবারও দুজনেই পুত্র সন্তানের জননী হন। তৃতীয়বারের বেলা তাহমিনা আবারও পুত্র সন্তানের জন্ম দিলেও আমাদের কোল আলো করে তুই এসেছিলি। তাহমিনা তখনই বলে রেখেছিলেন তোকে তার বড় ছেলে তুর্যের বউ করে নেবে। আমি তখন তোর আর তুর্যের বয়সের পার্থক্যের কথা ভেবে বিষয়টা মানিনি। তারপর আর এ নিয়ে কথাও ওঠেনি। কিন্তু সমস্যা বাঁধল যখন তোর বয়স 10 হলো। তখন তুর্য 20 বছরের এক তরতাজা খামখেয়ালি যুবক। তার ঠিক যা ইচ্ছে হয় সে তাই করে বেড়ায়। এখানে সেখানে মারামারি, নেতাগিরি, বন্ধুদের সাথে আড্ডা, সভা সমাবেশ, সব স্থানে তুর্যের নাম। অল্প বয়সে এলাকার ছোটোখাটো এক নেতাও হয়ে উঠেছিল সে। তাহমিনার ভয় বাড়ে। ছেলের এমন বকে যাওয়াকে মেনে নিতে না পেরে সিদ্ধান্ত নেন বিয়ে দিবেন ছেলেকে ঘরমুখো করতে, এছাড়া নাকি আর উপায় নেই। আমার কাছে তোর হাত চেয়ে বসে তখন। আমিও তুর্যের বকে যাওয়া স্বভাব এবং তোদের বয়সের পার্থক্য ভেবে তার প্রস্তাবে সরাসরি না করে দিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তাহমিনার অনুরোধে এবং তোর মায়ের কান্নাকাটিতে নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারিনি। তোর মাত্র 10 বছর বয়সে এক প্রকার গোপনে তোর বিয়ে দিয়েছিলাম তুর্যের সাথে। কিন্তু সে কর্মটাই ছিল আমার জীবনের চরম ভুল। তুর্য তোকে মেনে নেয়নি। বিয়ের আসরেই তোর মুখ না দেখেই তোকে ত্যাগ করে চলে গিয়েছিল। তারপর আমরা অনেক চেষ্টা করেছিলাম তুর্যের সাথে যোগাযোগ করার, সবটা ঠিক করার, কিন্তু সে করেনি। ধীরে ধীরে বিষয়টা লোক জানাজানি হতে শুরু করলো। ফলস্বরূপ সমাজে তোর গায়েও একটু একটু করে কলঙ্ক লাগতে শুরু করেছিল। ছোট বলে তারা তোকে ছাড় দেয়নি মা। অনেকেই কথা তুলছিল টাকার লোভে তুর্যের সাথে তোর বিয়ে দিয়েছি, অথচ তুর্যদের থেকে অর্থবিত্তে কোনো অংশে কম ছিলাম না আমরা। শুরু হলো সমাজে তোকে হেয় প্রতিপন্ন করা। যে অল্প সংখ্যক আশেপাশের মানুষ তুর্য আর তোর বিয়েটা সম্পর্কে জানলো, তারা দিন দিন হেয় করতে শুরু করলো তোকে, যা বাবা হিসেবে আমি মানতে পারছিলাম না। আর আমি এও চাইনি আমার ভুলের কারণে তোর শৈশব নষ্ট হোক। তুই সবটা জেনে ভেঙে পড়িস। তাই পুরোপুরিভাবে লোক জানাজানি হওয়ার আগেই তোদের নিয়ে এলাকা ছেড়েছি আমি। ঘাঁটি গেড়েছি রাজশাহীতে। পৃথা সবটা শুনল মনোযোগ দিয়ে। আখিদায় ভরে উঠল মেয়েটার। এখন তার কাছে সবটা পরিষ্কার। তুর্য কেন তার ঠিকানা খুঁজেছিল, কেন এতদিন তার সম্মুখে প্রেমময় বাক্য আওড়াতো, সবটা পরিষ্কার। কিন্তু এই পুরুষ তো তাকে ছেড়ে গিয়েছিল, ত্যাগ করেছিল। পৃথার যে নিজের 10 বছর বয়সী বিয়ের কথা মনে ছিল না তা নয়, ঠিক মনে ছিল। কিন্তু যখনই বাবা মায়ের কাছে এ বিষয়ে কিছু জিজ্ঞেস করেছে, তারা বলেছে ওটা পুতুল বিয়ে ছিল। পুতুল তো কথা বলতে পারে না, তাই পুতুলের হয়ে তাকে কবুল বলানো হয়েছিল। পৃথাও আর সে বিষয়ে ততটা মাথা ঘামায়নি। তার মাথাতে একবারের জন্য এ চিন্তা আসেনি তার মা বাবা তাকে মাত্র 10 বছর বয়সেই বিয়ের পিঁড়িতে তুলে দিয়েছে। পৃথার অজান্তেই তার জীবনে এত কিছু ঘটে গেল। বিয়ে হলো, স্বামী ত্যাগী হলো, অথচ সে জানতেই পারল না। এরা সবাই মিলে তাকে ঠকিয়েছে।
বাবা মা নিজেদের সম্পর্ক অটুট রাখার জন্য 10 বছরের এক মেয়েকে অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। আর যার সাথে বিয়ে দিয়েছিল সেই পুরুষটাও শুধুমাত্র নিজের কথা ভেবে তাকে ত্যাগ করে ঠেলে দিয়েছিল অন্ধকারে। কেউ তার কথা ভাবেনি একটা বারের জন্য, যে যার নিজের স্বার্থে শুধুমাত্র ব্যবহার করেছে পৃথাকে। মেয়েটার ভাবনার মধ্যে শোনা গেল তুর্যের কণ্ঠস্বর। অপরাধের কণ্ঠে সে বলল, আমি আমার কর্মের জন্য অনুতপ্ত। আমি পৃথাকে ছেড়ে গিয়ে বুঝেছি আমি কতটা ভুল করেছি। ধীরে ধীরে ভীষণ বাজেভাবে আটকে গেছি ওর মায়ায়। আমি ভালোবেসে ফেলেছি পৃথাকে, তাই তো আবারও ছুটে এসেছি ওকে ফিরিয়ে নিতে। পৃথা পেছন ঘুরে তাকালো তুর্যের পানে। তার ছেলের হাসি হেসে বলল, আপনি আমাকে ছেড়ে গিয়ে বুঝলেন আমাকে ভালোবেসে ফেলেছেন। আমার বাবা মা বুঝলো তারা ভুল করেছেন। আফসোস, শুধুমাত্র আমিই বুঝলাম না, আমার অগোচরে আমার কাছের মানুষগুলোর নিকট তাদের সম্পর্ক রক্ষায়, স্বার্থ রক্ষায় আমি ভীষণ বাজেভাবে ঠকে গেছি।